ইয়াসির আর প্রতাপ চৌধুরীকে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। দুজনকে আলাদা আলাদা রুমে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। আপনি বলতে চাইছেন যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে সেটা ফেক? আপনি এমন কিছু করেননি? জি। আর আমার মনে হয় না সামান্য একটা ভিডিওর ভিত্তিতে আপনি আমায় গ্রেপ্তার করতে পারেন। তার জন্য শক্তপোক্ত কোনো প্রমাণ আনুন। না না, সে তো অবশ্যই। একটা ভিডিওর ভিত্তিতে আপনাকে গ্রেপ্তার করতে না পারলেও সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে তো করতেই পারি, তাই না? কি বলতে চাইছেন আপনি? ভিডিওতে দেখানো ছেলেটা সাইম। ও যদি নিজের মুখে স্বীকার করে সেক্ষেত্রে আপনাকে গ্রেপ্তার করতেই পারি। কি বলেন প্রফেসর সাহেব? ইয়াসির ইন্সপেক্টরের কথায় মনে মনে ঘাবড়ে গেলেও মুখে প্রকাশ করল না। সে যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করল। না, পারেন না। এটার কি সত্যতা আছে যে সে মিথ্যা বলবে না? আপনাকে আগে যাচাই করে দেখতে হবে তার কথা কতটুকু সত্যি। আমাকে আমার কাজ শেখাতে আসবেন না প্রফেসর সাহেব। আমি খুব ভালো করেই জানি আমাকে কি করতে হবে। আচ্ছা, সাইম তো আপনার স্টুডেন্ট। সে কেন শুধু শুধু আপনাকে ফাঁসাতে চাইবে? তাতে তার কি লাভ? সে তো সাইমই ভালো বলতে পারবে। আচ্ছা, অনেক আজে বাজে কথা হয়েছে, এবার আসল কথায় আসি। স্নিগ্ধাকে আমার স্টুডেন্ট ছিল, তাকে ভার্সিটি থেকে কেন বের করে দেওয়া হয়েছিল? সে আমায় প্রেমপত্র দিয়েছিল। তাছাড়া সে বিভিন্ন সময় বিভিন্ন আজে বাজে ইঙ্গিত দিত, যেটা আমি প্রথমে গুরুত্ব দেই না। কিন্তু ভার্সিটির ফাংশনের দিন সে বেশ বাড়াবাড়িই করে ফেলেছিল। আর দ্বিতীয়ত, তাকে ভার্সিটি থেকে তাড়ানো হয়নি। তার আগে সে নিজেই চলে গিয়েছিল। কোথায় গিয়েছিল সেটা আমি কিভাবে জানবো? সেদিনের পর আর তাকে কোথাও দেখিনি, ভার্সিটিতেও আসেনি। খোঁজ নেননি? কি হলো তার সাথে? আফটার অল আপনার স্টুডেন্ট ছিল। নেইনি। আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা হুটহাট ভার্সিটি আসা বন্ধ করে দেয়। তাদের পার্সোনাল প্রবলেম থাকতেই পারে। তার জন্য কি আমি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নেব? আচ্ছা, বুঝলাম। কিন্তু আপনার যদি স্নিগ্ধার গায়েব হওয়ার পেছনে হাত নাই থাকে, তাহলে সাইম কেন আপনার নাম নিল? যদি আপনি কিছু না জেনে থাকেন, তা আমি কিভাবে বলবো? কথায় বলে, যা রটে তার কিছু তো ঘটে। আপনিও নিশ্চয়ই কিছু করেছেন যার জন্য সাইম আপনার আর প্রতাপ চৌধুরীর নাম নিল। ইয়াসির তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এখন কি আপনি প্রবাদ বাক্যের উপর ভিত্তি করে কেসের তদন্ত করবেন? প্রতি উত্তরে ইন্সপেক্টরও হাসল। তিনি জবাব দিলেন, না না, তা কেন করব? তবে আমার ধারণা যদি ঠিক হয় প্রফেসর সাহেব, আমি যদি পাকাপোক্ত প্রমাণ পাই, আপনাকে কিন্তু বেশ ঝক্কি পোহাতে হবে। ইন্সপেক্টরের কথা শেষ হওয়ার আগেই অন্য রুম থেকে একজন এসে তার কানে কানে কিছু একটা বলল। মুহূর্তেই তার ঠোঁটের কোণে মুচকে হাসি ফুটে উঠল। সে ইয়াসিরের দিকে চেয়ে বলল, আচ্ছা প্রফেসর সাহেব, আপনি এবার আসুন। আমাদের যা জানার ছিল জেনে নিয়েছি। ইয়াসির ধন্যবাদ দিয়ে উঠে পড়ল। বের হওয়ার আগে ইন্সপেক্টর মাহফুজ তার দিকে চেয়ে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, সি ইউ সুন। ইয়াসিরের বুকটা ধক করে উঠল যেন। ইয়াসির বেরিয়ে যেতেই ইন্সপেক্টর মাহফুজ উঠে প্রতাপ চৌধুরীর কাছে এলো। বলুন, আপনি কি বলতে চান? আমার কিছু বলার নেই। যা জানি তা তো বলেই দিয়েছি। স্নিগ্ধা আমার মেয়ের সাথে পড়তো। আমাদের বাড়িতে তার আসা যাওয়া ছিল। নিজের মেয়ের মতোই ভাবতাম তাকে। এর বেশি আর কিছুই জানি না। কি বলছেন প্রতাপ সাহেব? বলছেন সে আপনার মেয়ের মতোই ছিল। তা যখন সে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল তখন আপনি তার খোঁজ নেওয়ার চেষ্টা করেননি? হ্যাঁ, করেছিলাম। কেন করব না? তারপর তাকে অনেক খুঁজেও কোথাও পাইনি। সে আমাদের কিছু বলেও যায়নি। এক সময় তাকে খোঁজা বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, বুঝলাম। কিন্তু স্নিগ্ধার বাড়ির আশেপাশের প্রতিবেশীরা যে বলছে স্নিগ্ধা যেদিন নিখোঁজ হয় তার আগের রাতে আপনাকে ওদের বাড়িতে তারা ঢুকতে দেখেছে। কি করতে গিয়েছিলেন ওখানে? প্রতাপ চৌধুরী একটা শুকনো ঢোক গিলল। আমতা আমতা করে বলল, তার বাবার সাথে আমার কিছু দরকার ছিল, তাই গিয়েছিলাম। কি দরকার ছিল? এটা কনফিডেন্সিয়াল। আমি আপনাকে বলতে পারবো না। কিছু কিছু পার্সোনাল ব্যাপার। পার্সোনাল? এখন যে পার্সোনাল বলে কিছু নেই প্রতাপ সাহেব। এখানে একটা কেসের তদন্ত চলছে। এখানে ব্যক্তিগত বলে কিছু নেই। সব সোজাসুজি বলুন, সেটাই আপনার জন্য ভালো হবে। স্নিগ্ধা আর তার পরিবার নিখোঁজ হওয়ার ঠিক আগের রাতেই আপনার এমন কি পার্সোনাল কাজ পড়লো তাদের সাথে, সেটা আমারও জানতে চাই। দেখুন ইন্সপেক্টর, প্রতাপ চৌধুরীর কথা শেষ হওয়ার আগেই একজন কনস্টেবল এসে জানালো প্রতাপ চৌধুরীর জামিনের জন্য উকিল এসেছে। ইন্সপেক্টর মাহফুজ উঠে প্রতাপ চৌধুরীকে
বাইরে আনতে আনতে ফিসফিস করে বললেন, কি ব্যাপার বলুন তো? আমি তো শুনেছিলাম আপনি এখন দেউলিয়া প্রায়। তবুও জামিনের জন্য উকিল নিয়োগ, মেয়ের চিকিৎসা এসব কিভাবে চালাচ্ছেন সেটা আপনার যা জানেও চলবে। এটা নিশ্চয়ই এই কেসের সাথে সম্পর্ক নেই। সেটা পরে দেখা যাবে আছে কি নেই। জামিনের কার্যক্রম শেষে প্রতাপ চৌধুরীকে নিয়ে উকিল বেরিয়ে গেল। ভিডিওতে সাইমের স্বীকারোক্তিতে প্রতাপ চৌধুরীর উপর বেশি প্রভাব পড়ে, এজন্য তার জামিনের প্রয়োজন হলো। প্রতাপ চৌধুরী যেতেই ইন্সপেক্টর মাহবুব কয়েকজন কনস্টেবলকে ডেকে বললেন, শোনো, তোমাদের এখন একমাত্র কাজ এই দুজনের উপর সবসময় নজর রাখা। আজ থেকে দিনরাত সিভিল ড্রেসে তোমরা এই দুজনের উপর কড়া নজর রাখবে। ওদের প্রত্যেকটা মুভমেন্ট খবর দেবে আমায়। ওকে স্যার। আর কিছু এক্সপার্টকে ডাকো যারা ওদের ফোন হ্যাক করতে পারবে। আমার বিশ্বাস সেটা করতে পারলে ওদের বিষয়ে অনেক কিছুই জানা যাবে। কিন্তু স্যার, এটা তো বেআইনি হবে। কেউ যেন জানতে না পারে। উপর থেকে অর্ডার আছে এই কেসটার যেন যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি হয়ে যায়। এখন মিডিয়ার চাপ, সাথে উপর মহলের চাপ, হাত গুটিয়ে বসে থাকার সময় নেই। আচ্ছা স্যার, ফোন থেকে কি কিছু জানা যাবে? ওরা যা ঘোরের লোক, ফোনে কি তেমন কিছু রাখবে? আর আজকের পর থেকে তো নিশ্চয়ই সাবধান হয়ে যাবে। যাক, তবুও কখনো না কখনো তো কিছু ভুল করবেই। এখন শুধু ওদের ভুল করার অপেক্ষা। আর ফোন থেকে কিছু না কিছু অবশ্যই জানা যাবে। ফোন হচ্ছে যত কুকর্মের একমাত্র সাক্ষী। নইলে দেখো মানুষ কেন সাধারণ কথা বলার ফোনে লক দিয়ে রাখে। নিশ্চয়ই তাতে এমন কিছু আছে যেটা তাদের সব কুকর্মের রহস্য ফাঁস করে দেবে। ঠিক বলেছেন স্যার, এখন যাও, যেটা বললাম সেটা করো। কনস্টেবলগুলো তাকে স্যালুট করে যে যার কাজে চলে গেল। রিদওয়ান বাড়িতে ফিরল বেশ রাত করেই। আরিয়া যেন তার জন্যই অপেক্ষা করছিল। সে ঘরে ঢুকতেই আরিয়া জিজ্ঞেস করলো, কোথায় ছিলেন এত রাত অবধি? কাজ ছিল। এদিকে কি হয়েছে শুনছেন? শুধু আচ্ছা, একটা কথা বলুন তো, এগুলো আপনি করেননি তো? রিদওয়ান শান্ত দৃষ্টিতে আরিয়ার দিকে চাইল। আরিয়া যেন তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। চমকে উঠে বলল, কিন্তু আপনি ওই ভিডিও কোথায় পেলেন? ওটা তো তোমার কাছে ছিল। সেখান থেকেই নিয়েছি। মানে তুমি যে সাইমকে কিডন্যাপ করেছিলে সেটা আমি জানতাম। তোমার সাথে রবিও ছিল। আপনি কিভাবে জানলেন? আমার নজর সব সময় তোমার উপর থাকে। এটাতে তো অবাক হচ্ছ কেন? রিদওয়ান ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকতে যাবে, তখন আরিয়া পিছন থেকে বলে উঠল, একটা কথা জিজ্ঞেস করব? শুধু একটা কেন, যা যা জিজ্ঞেস করতে চাও করো, তবে সব প্রশ্নের উত্তর পাবে না। আপনি আমাকে এত সাহায্য কেন করছেন? সেদিন থেকে, যেদিন আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন। আপনি তো আমাকে তখন চিনতেনও না। কে বলল চিনতেন আপনি আমাকে? কবে থেকে? এই প্রশ্নের উত্তরে রিদওয়ান কিছুক্ষণ চুপ থেকে রইল। আরিয়া জিজ্ঞেস করলো, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? ভাবছি তোমার এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত হবে কিনা। প্লিজ এত হেয়ালি না করে বলুন, কবে থেকে আর কিভাবে চেনেন আমায়? রিদওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আচ্ছা বেশ, শোনো তবে, তোমাকে আমি চিনি সে ভার্সিটি লাইফ থেকেই। মানে যেদিন তুমি প্রথম ভার্সিটিতে গিয়েছিলে সেদিন থেকে। কিভাবে? সেদিন রাস্তায় তুমি একজনকে হেল্প করেছিলে, মনে আছে? মাথায় হেলমেট, বাইক থেকে পড়ে গিয়েছিলাম, ওটা আমিই ছিলাম। আরিয়ার মনে পড়ল সেদিনের কথা। সেদিন হেঁটে আসার সময় আরিয়া অন্যমনস্ক হয়ে রাস্তার মাঝ বরাবর হাঁটছিল। পিছন থেকে যে লাগাতার বাইকের হর্নের আওয়াজ ভেসে আসছে তা যেন তার কানেই ঢুকছিল না। রিদওয়ান উপায় না পেয়ে তাকে বাঁচানোর জন্য গাড়িটা সাইডে নিতেই গাড়িটা গিয়ে ধাক্কা খেলো একটা গাছের সাথে। আরিয়ার যেন তখন হুঁশ ফিরল। সে ছুটে গেল রিদওয়ানের কাছে। কতবার যে ক্ষমা চেয়েছিল সেদিন, তার ইয়াত্তা নেই। তার মানে ওটা আপনি? হ্যাঁ। এক সেকেন্ড, তাহলে তো আপনার ওই বুকের ক্ষতচিহ্নটা? হ্যাঁ, সেদিনের দুর্ঘটনায় হয়েছিল ওটা। এই জন্যই তো এতদিন আমার মনে হতো ওটা আমি কোথাও তো দেখেছি। তোমার ওই নিষ্পাপ মুখটা আমার মনে কোথাও না কোথাও তোমার জন্য একটা সফট কর্নার তৈরি করেছিল। তারপর থেকে আমি তোমায় বেশ কয়েকবার খুঁজেছি, কিন্তু পাইনি। কিন্তু হঠাৎ সেদিন যখন তোমাকে নদীর ধারে দেখলাম, আমি বেশ খুশি হয়েছিলাম। তোমার মুখ থেকে সব শোনার পর মনে মনে ঠিক করে নিয়েছিলাম তোমার সাথে তোমার প্রতিশোধের অংশীদার হব আমি। কেন? রিদওয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসি যে, তাই।